আজকের বায়োলজি ক্লাসে আমরা যে বিশেষ টপিক ডিসকাস করা শুরু করব, কঠিন টপিক বলতে পারি, কেন অনেক কিছু ইনফরমেশন রয়েছে, সেটা হচ্ছে অভিব্যক্তি। দেখো, যে কোনো পরীক্ষায় এই টপিক প্রশ্ন আসে, এই প্রশ্নগুলোর অ্যান্সার পাওয়ার জন্য কিন্তু একটু ডিটেলস আমাদের পড়ার প্রয়োজন। দেখো, যদি তোমাদের জিজ্ঞেস করা হয় অভিব্যক্তি কাকে বলে, কি বলবে? সিম্পল ভাষায় বললে কি বলতে পারি? অভিব্যক্তি কাকে বলে, যে যেটা মনে হয়, খুব খুব সিম্পল ভাষায়। সরল থেকে জটিল হওয়াটাকে কোনো অঙ্গের ধীরে বলতে ধীরে পারি আরেকটু ডিটেলসে, আরেকটু স্যার ডিটেলস। পরিবর্তিত যে পরিবেশে ধারাবাহিক মানিয়ে বিবর্তন নেওয়ার জন্য প্রক্রিয়ায় হুম হুম হ্যাঁ, ঠিকই বলছো, বলো আরেকটু, বলো বলো। ধারাবাহিক প্রক্রিয়াতে সরল থেকে জটিল যে বিবর্তনটা হয়। হ্যাঁ, তাহলে এখানে যে প্রসেসটা চলবে, এই প্রসেসে দুটো ধর্ম রয়েছে। একটা কি, প্রসেসটা হচ্ছে ধীর খুব গতি সম্পন্ন হবে। জটিল প্রক্রিয়া হবে, প্রক্রিয়াটা খুব ধীর গতির হবে। আরেকটা হবে যে এটা কন্টিনিউয়াস বা একটা ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ কি না? এই তিনটে ভাবে বা এই তিনটি বৈশিষ্ট্য সম্পন্ন প্রক্রিয়ায় কোনো জীবদেহ, এবার জীবদেহ তো কোনো অঙ্গ দ্বারা গঠিত, অঙ্গও পরিবর্তন হতে পারে বা সম্পূর্ণ জীবদেহ পরিবর্তিত হতে পারে। পরিবর্তিত হবে কিভাবে পরিবর্তিত হবে? হবে হচ্ছে সরল থেকে জটিল। ওকে, সব সময় সরল থেকে জটিল জীবদেহ যদি সৃষ্টি হয়, তাহলে তাই কি বলতে পারি আমরা? তাহলে থেকে বিবর্তন বা অভিব্যক্তি বলি। হ্যাঁ কি না? এরপরে আমরা অভিব্যক্তির ক্ষেত্রে আমরা প্রাণী আর উদ্ভিদ, এদের অভিব্যক্তির ব্যাপারটা কিন্তু ডিফারেন্ট ভাবে পরিবর্তিত হয়েছে যদি আমরা গবেষণার কাজগুলো দেখি। তবে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, যে যুগ, যুগ বলতে সময়কাল, আমরা আমরা মোটামুটি তিনটে যুগের কথা বলবো। ভালো করে শোনো, তিনটে যুগের কথা বলবো। এই তিনটে যুগে কি কি ভাবে প্রাণীদেহ পরিবর্তিত হয়েছে একটু আলোচনা করা প্রয়োজন। তিনটে যুগ কি কি? আমরা পুরাতন থেকে আধুনিক দিকে আসছি, তো নোট ডাউন করে নাও। প্যালিওজোইক এজ, নোট ডাউন করো। প্যালিওজোইক এজ, প্যালিওজোইক এজ, যেকে কি বলা হয় বাংলায়, কি বলতে পারি? পুরাজীবীয় যুগ। কত থেকে কত, কোন সময়? এটা হচ্ছে 60 থেকে 24 কোটি বছর পূর্বে। 60 থেকে 24 কোটি বছর পূর্বে। এর পরবর্তী যুগটার নাম কি? মেসোজোইক যুগ। মেসোজোইক, একটু ইংলিশ নামগুলো মনে রাখলে আপকামিং রিলেটেড পরীক্ষায় তোমরা হেল্প পাবে। মেসোজোইক যুগ, এটা কত? এটা 24 থেকে 6.5 কোটি বছর পূর্বে। হ্যাঁ কি না? তারপরে কি, সেটা হচ্ছে সেনোজোইক যুগ, যেটাকে আমরা আধুনিক যুগ বলতে পারি। সেনোজোইক যুগ বা সেনোজোইক এজ, ওকে, যাকে আমরা আধুনিক যুগ বলি। এটা কি? এটা হচ্ছে 6 করোড় থেকে বর্তমান পর্যন্ত এই যুগ এখনো চলছে। তাহলে এই যুগটা একদম ওপর থেকে, অর্থাৎ একদম প্রাথমিক বা পৃথিবী সৃষ্টির সময়কাল থেকে আমরা বলছি। তাহলে কিভাবে আবিষ্কার হচ্ছে, আবিষ্কার কথাটা ঠিক নয়, কিভাবে আমরা প্রাণীদের বিবর্তন লক্ষ্য করব, এটা কিন্তু একটু দেখে নেওয়া প্রয়োজন। ভালো করে শোনো, এই যুগ অনুযায়ী যুগটা দেখালাম বটে, কিন্তু এটা একদমই সত্যি কথা নয় যে প্রতিটা যুগের এই যে ভাগ করেছি, এই যুগেই কিন্তু এক একটা ট্রান্সফার হবে। তাই আমি দেখো এইভাবে কিন্তু কখনো তীর চিহ্ন দিয়ে লেখাতে পারবো না যে কোন যুগে কি ঘটছে। এই যুগটাকে আমি এক ধারে দিলাম, এরপরে প্রাণীদের যে বিবর্তন, সেটা আমি একটু মানে কর্ণপর্যায়ে ফলো করে লেখার চেষ্টা করছি। তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা কোন যুগের মধ্যে। ওকে, কোনটা কোন যুগের মধ্যে ইম্পর্টেন্ট কিন্তু। ভালো করে দেখো, খুব গুরুত্বপূর্ণ, বুঝে নেওয়া প্রয়োজন। না বুঝতে পারলে আমাকে কিন্তু জিজ্ঞাসা করবে, ডিসকাস করে ক্লাস করুক, এগো ক্লাসটা বুঝতে সুবিধা হবে। তাহলে যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীতে একটা প্রাণী, আমি উদ্ভিদ বলছি না, উদ্ভিদ বললে সামুদ্রিক শৈবাল আসবে পরের ব্যাপার। যদি প্রাণীর কথা বলি, তাহলে কোন ধরনের প্রাণী কোথায় কত বছর আগে সৃষ্টি হয়েছিল? প্রথম প্রশ্ন কে বলবে? কোন ধরনের প্রাণী? আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস মোটামুটি জানি, যখন আবার আমি ক্লাস আলোচনা করব। তোমরা বলো যে কোন ধরনের প্রাণী কোথায় কত বছর পূর্বে সৃষ্টি হয়েছিল, বলা উচিত। দেখো,
স্যার ব্যাকটেরিয়া জাতীয় হবে। না না, আমি ব্যাকটেরিয়াকে প্রাণী উদ্ভিদ কোনটার মধ্যেই স্যার রাখি না। এককোষী জীব প্রথম তো হ্যাঁ, তৈরি আমি হয়েছিল। এককোষী জীবের জায়গাতেও যাচ্ছি না, আমি প্রাণী ডাইরেক্ট প্রাণী নিয়ে আলোচনা করছি। প্রাণী আমি লিখে দিচ্ছি, প্রাণী জগৎ স্পেসিফাই করে দিচ্ছি, প্রাণী জগৎ। ওকে, তাহলে নোট ডাউন করে নাও, 40 কোটি বছর আগে, 40 কোটি বছর আগে। এবার বলতে হবে এই 40 কোটি বছর আগে, দেখো প্রাণীদের তো বিভিন্ন পরিফেরা, মোলাস্কা, ইকাওডার্মাটা, আমি এই পর্যায়গুলো বাদ দিচ্ছি কারণ এইগুলো অত্যন্ত সরল জীবদেহ এখনো বর্তমান কাল পর্যন্ত। কিন্তু এই যে 40 কোটি বছর আগে যে সৃষ্টি হয়েছিল সেটা কি? সেটা হচ্ছে প্রথম, লিখে রাখো, মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব। মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব নোট ডাউন করবে, মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব। এইবার এই মেরুদণ্ডী প্রাণীর আবির্ভাব হয়েছিল কোথায় হয়েছিল? প্রথমে হয়েছিল জলে। জলে যে প্রাণী আবির্ভাব হয়েছিল সেটা কি? চোয়ালবিহীন মাছ। মনে থাকবে, চোয়ালবিহীন মাছ। নোট ডাউন করো, চোয়ালবিহীন মাছ। তাহলে এটা কোন যুগ? এটা কিন্তু 40 কোটি বছর আগে বলতে প্যালিওজোইক এজ, হ্যাঁ কি না? বোঝা গেছে? এই এটা কিন্তু মাছেদের যুগও বলা হয়। এরপর আস্তে আস্তে দেখো, এরপর কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই 40 কোটি থেকে পর পর লিখে নাও 40 থেকে 35 কোটি বছর আগে, এই সময় দেখা যাচ্ছে যে মাছ থেকে কি সৃষ্টি হচ্ছে? মাছ জল থেকে বিভিন্ন প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য স্থলে বসবাস করাও শুরু করছে। উভচর। ভেরি গুড, পারফেক্ট, উভচর। নোট ডাউন করো, মাছ থেকে সৃষ্টি হচ্ছে উভচর। ওকে, চলো দেখো এজটা বুঝতে পারছো। আমি কিন্তু এটা একদম বলবো না যে এজ ওয়াইজ, আমি এজটাকে পাশে রাখলাম, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে স্যার কোন এজের কথা বলতে চাইছে। এরপরে এরপর স্যার হুম 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 স্যার বলছি, এখানে কি কর্ডারটাই বলছেন, মানে হ্যাঁ হ্যাঁ হেমিকর্ডাটা, হ্যাঁ, আমি হচ্ছে ইউরোকর্ডাটা একদমই তাই। ওগুলো? আমি এখানে মেরুদণ্ডী প্রাণী দিয়ে শুরু করেছি, আমি প্রথমেই বললাম না, আমি এখানে কিন্তু অমেরুদণ্ডী কথা আসছে না। তবে হ্যাঁ, এক্ষুনি যেটা লিখতে আরম্ভ করবো সেটা হচ্ছে পতঙ্গদের ব্যাপার। ঠিক আছে, আর্থ্রোপোডার কিন্তু কথা আমি বলে রাখছি। ঠিক আছে, চলো তাহলে এর পরেরটা দেখে না। এর পরের স্টেজটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 30 থেকে 25 কোটি বছর পূর্বে। 30 থেকে 25 কোটি বছর পূর্বে, তাহলে এই সময় কি ঘটছে? এই সময় আমাদের বিশ্বব্যাপী পতঙ্গদের আবির্ভাব করছে। পতঙ্গ, আচ্ছা প্রত্যেকে একটু মিউট করো না, কার একটু আনমিউট আছে একটু মিউট করো, মঞ্জুরি মনে আছে একটু মিউট করো। দেখো লিখে হ্যাঁ নাও। স্যার, বলতে চাইছিলাম, আপনি থামছেন, মানে শুরু কিভাবে বলবো বুঝতে পারছি আচ্ছা আচ্ছা, না। বলো বলো কি প্রশ্ন, বলো। ওই পতঙ্গ আর সরীসৃপ কি একসঙ্গে, মানে একই পর্বে? একই পর্বে একই সময়, এক্স্যাক্টলি এটাই বলতে যাচ্ছি। এই তো পতঙ্গদের আবির্ভাব হচ্ছে, এবং এই একইভাবে আমরা উভচর দেখেছি, মানে উভচর আলোচনা হয়েছে, উভচরের সঙ্গে আরম্ভ হচ্ছে সরীসৃপের। ওকে, এটা কিন্তু একই সমসাময়িক, অর্থাৎ সরীসৃপ আর পতঙ্গের আবির্ভাব একই টাইমে বলতে পারি। তবে ভেবে দেখো বছরগুলো বা টাইম স্প্যানটা কিন্তু কম নয়। কল্পনা করতে পারছো 15 কোটি বছর এর একটা গ্যাপে এই জিনিসগুলো তৈরি হচ্ছে? 15 কোটি মানে কম বছর, মানে এটা এটা মানে নর্মাল ভাবে আমরা আলোচনা মানে কল্পনা করাটা একটু দুঃসাধ্য হয়ে যায়। এরপরে এরপরে ভালো করে শোনো, এরপরে আমাদের যেটা আলোচনা করার প্রয়োজন, যে এক মিনিট, এরপরে ভালো করে শুনবে, কোন কে আসছে, এরপরে কাদের অস্তিত্ব শুরু হচ্ছে? স্যার পাখি, পক্ষী, এবিস। পক্ষী। কিন্তু পক্ষীর আগে একটা বৃহৎ, ডাইনোসর। এক্স্যাক্টলি একটা বৃহৎ সরীসৃপের কথা আমি বলতে চলেছি, ডাইনোসর। ডাইনোসর। হ্যাঁ কিনা? বিভিন্ন সিনেমা বিভিন্ন জায়গায় ডাইনোসর সম্পর্কে মোটামুটি তোমাদের আইডিয়া একটু হলেও আছে। এইবার অনেকেই মনে করবে ডাইনোসর সরীসৃপ, অনেকে মনে করে স্তন্যপ্রায়ী। ডাইনোসর থেকে পাখি মনে হয় স্যার। হ্যাঁ একদমই তাই। দেখো ডাইনোসর কিন্তু বৃহৎ সরীসৃপ, ওই জন্য এইখানে সরীসৃপ লিখেছি না, এই সরীসৃপটাকে একটু মার্ক করে রাখো। এই মার্ক করে এখান থেকে একটা স্টার দিয়ে লিখে রাখো, এরই বৃহৎ সেটা হচ্ছে ডাইনোসর। এরই বৃহৎ প্রজাতি হচ্ছে ডাইনোসর, মনে থাকবে, বৃহৎ প্রজাতি হচ্ছে ডাইনোসর। এটা স্টার দিয়ে রাখো। স্যার ডাইনোসর ডাইনোসরে কি ওই সেই, মানে এখন টিকটিকি বা ওই কি জানো তো, যে পরিবর্তন করে রং, ওই গিরগিটি, গিরগিটি, এগুলো রূপ? না না না, দেখো একটা জিনিস বলি, এটা একটা বিতর্কিত বিষয়। এই ডাইনোসর হচ্ছে বৃহত্তম সরীসৃপ। ডাইনোসরের অবলুপ্তি ঘটে কোন সময়?
অবলুপ্তি ঘটে যাচ্ছে, আমি কালার চেঞ্জ করে লিখছি বুঝতে সুবিধা হবে, 24 থেকে 6 বা 6 বলবো না, এটা 6 বলাটা একটু স্পেসিফিক হয়ে যাবে, 4 কোটি। তাহলে এই টাইমটা অর্থাৎ মেসোজোইক পিরিয়ডে এই ডাইনোসরের অবলুপ্তি ঘটছে। তাহলে যখনই অবলুপ্তি ডাইনোসরের ঘটে যাচ্ছে, তাহলে আমরা কি জানি বিবর্তন মানে পরিবর্তন হয় তো। তাহলে এই ডাইনোসর পরিবর্তন হয়ে কি উৎপন্ন হচ্ছে, পরিবর্তিত হয়ে, বলতে পারবে? স্তন্যপায়ী স্তন্যপায়ী আর প্রাণী, পাখি, পক্ষী ও স্তন্যপায়ী, মনে থাকবে, পক্ষী ও স্তন্যপায়ী প্রাণীর সৃষ্টি হয়, বোঝা গেছে। তবে এর কিছু অংশ সরীসৃপ হিসাবে, কিছুটা কুমির অনেকে মনে করে, অনেকে গিরগিটি টিকটিক এইগুলো মনে করে, তবে এগুলো প্রত্যেকটাই বিতর্কিত ব্যাপার হচ্ছে। এরপরে লাস্টে যেটা এই সেনোজোয়িক এজেই আমরা বলতে পারি যে স্তন্যপায়ী প্রাণী হিসাবে মানুষের আবির্ভাব, জাস্ট লিখে রাখো, স্তন্যপায়ী প্রাণী হিসাবে মানুষের আবির্ভাব। ওকে, অর্থাৎ আধুনিক মানুষ বলবো না, মোটামুটি মানুষ শিম্পাঞ্জি বা হনুমান বা বানর প্রজাতির যে মানে প্রাণীর, এর অস্তিত্ব কিন্তু মোটামুটি 3.5 বা 2 কোটি বছর পূর্ব থেকে শুরু হয়েছে। কথাটা ক্লিয়ার? ভালো করে দেখো, মোটামুটি এটা হচ্ছে অভিব্যক্তির ধারা বলতে পারি। এরপরে আমি কিন্তু কোনো উদ্ভিদ নিয়ে আলোচনা করলাম না, উদ্ভিদ অতটা গুরুত্বপূর্ণ নয়। প্রথমে সামুদ্রিক শৈবাল, তারপরে একটু তাদের সংবহন কলাতন্ত্র উৎপন্ন হবে, তারপরে অপুষ্পক, তারপরে অপুষ্পকের পরে সেখানে হচ্ছে নালিকা বান্ডিল আরো উন্নত হবে, সেখান থেকে হচ্ছে সপুষ্পক, সপুষ্পক থেকে গুপ্তবীজি। এই 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 ব্যাপারটা কিন্তু আমরা উদ্ভিদের ক্ষেত্রে দেখবো, তবে উদ্ভিদের এই ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট নয়। যখন আমরা উদ্ভিদ জাতীয় শ্রেণী বিভাগটা যদি টপিক যখন করাবো, তখন এটা ডিটেলসে আলোচনা হবে। এবার চলে এসো তত্ত্ব। এই তত্ত্ব না বলে তত্ত্বাবলী বলা উচিত, কেন একটা তত্ত্ব তো নয়, তাহলে তত্ত্বাবলী দা থিওরিজ। দেখো আমাদের এই অভিব্যক্তি সম্পর্কিত কটা তত্ত্ব পড়া উচিত বলে তোমাদের মনে হয়? কটা দুটো। দুটো তত্ত্ব, দুটো দুটো। স্যার, একটা ডারউইন তত্ত্ব, একটা ল্যামার্কের হ্যাঁ তত্ত্ব। হ্যাঁ 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 ও হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তুমি যেটা বলছো যে কোষার্বেট, মাইক্রোস্ফিয়ার, এই ব্যাপারটা ওগুলো কিন্তু উৎপত্তি ওগুলো জীবের উৎপত্তি বলেছি। উৎপত্তি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমরা অভিব্যক্তি তত্ত্ব নিয়ে আলোচনা করছি। তাহলে একদিকে লিখে রাখো ল্যামার্কবাদ, আর একটা লিখে রাখো ডারউইনবাদ। আলোচনা তোমরাই করবে, অনেকের এই ব্যাপারটা মনে আছে, অনেকের মনে নেই, ডিসকাশন হয়ে যাক, মনে পড়ে যাবে। একটা ল্যামার্কবাদ, একটা ডারউইনবাদ। চল প্রথমে ল্যামার্কবাদ নিয়ে করি। ল্যামার্কবাদ জানি আমরা, প্রথমেই ল্যামার্ক সম্বন্ধে একটু পরিচয় নেওয়া যাক। কোন দেশের নাগরিক ছিলেন দেখি? ফরাসি বিজ্ঞানী, ফরাসি বায়োলজিস্ট বলতে পারি। উনার ফিলোজফিক জুলজিক যে বইটা, সেখানে কিন্তু অভিব্যক্তি সম্পর্কে ল্যামার্কিজম যেটাকে বলি, ল্যামার্কবাদ সম্বন্ধে বিভিন্ন তথ্য বলা আছে। এবার ওনার তত্ত্ব মোটামুটি কটা? ওনার তত্ত্ব কিন্তু 4টে বিশেষ তত্ত্ব। দেখো ভালো করে বোঝো, আলোচনা হোক, বুঝতে পারবে। দেখো ঘুরে ফিরে আমার যতটুকু আমি মানে বুঝেছি, ল্যামার্কবাদ ডারউইনবাদের মধ্যে কিন্তু একটা ভালো মিল রয়েছে, হ্যাঁ কি না? মানে এন্ড অফ দ্য ডে দুজনে কিন্তু একই কথা বলতে চেয়েছে। তাহলে প্রথম তত্ত্ব কি? প্রথম তত্ত্ব নোট ডাউন করে নাও, খুব ইম্পর্টেন্ট, যে অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। নোট ডাউন করো, অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। আমি কিন্তু ডিটেলসে আসছি একটু পরে, জাস্ট তোমরা পয়েন্ট করো অঙ্গের ব্যবহার ও অপব্যবহার। ওকে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যে চেষ্টা বা সচেষ্টতা। 3 নম্বর পয়েন্ট কি? যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, ওই যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। আমি ডিটেলসে আসছি, জাস্ট নোট ডাউন করো, তারপরে আমি বলছি। তার লাস্ট পয়েন্ট কি? লাস্ট পয়েন্ট হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি। এবার অনেক জায়গাতে তোমরা এই সচেষ্টতা বলে তেমন কোনো পয়েন্ট পাবে না, শুনে একটু অন্যরকম মনে হচ্ছে, তবে আলোচনা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে অঙ্গের ব্যবহার অপব্যবহার ব্যাপারটা কি?
অঙ্গের ব্যবহার অব্যবহার ব্যাপারটা কি, যে কোনো জীব যখন পরিবেশে নিজে অভিহিত হওয়ার জন্য বা প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য বিশেষ কোনো অঙ্গকে একদম ব্যবহার করছে না, বা একটি বিশেষ অঙ্গকে যদি অধিক ব্যবহার করে, এই দুটো কারণের ফলে যদি ব্যবহার বেশি হয় সেই অঙ্গ অনেক সুগঠিত বা তার বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং যেটা ব্যবহার হয় না সেটা ধীরে ধীরে কালক্রমে ক্ষয়প্রাপ্ত বা অবলুপ্ত হয়ে যায়। তাহলে এটা হচ্ছে অঙ্গের ব্যবহার অব্যবহার। হ্যাঁ কি না? আমরা আমরা নিজেরাই এটা দেখতেই পাই যে আমাদের আমাদের যে কাজটা আমরা বেশি করি, সেই কাজের প্রতি আমাদের একটা দখল তৈরি হয় বা একটা 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 স্ট্রং ব্যাপারটা আসে। সে তুমি যে কোনো সাবজেক্ট ওয়াইজ বলতে পারো, কোনো কাজের ওয়াইজ বলতে পারো। তো এটা কিন্তু একটা ছোট আমাদের স্প্যান অফ লাইফের ক্ষেত্রে হচ্ছে, কিন্তু একটা যুগ ওয়াইজ বা পর 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 বছরের পর বছর যদি কোনো জীব একই কাজ বেশিভাবে করতে থাকে, তাহলে সেই কাজের জন্য দায়ী যে অঙ্গ সেটা অনেক বেশি সুগঠিত ও বৃদ্ধিপ্রাপ্ত হবে। হ্যাঁ কি না? স্যার এরপর এখান থেকেই কি নিষ্ক্রিয় অঙ্গের একটা ধারণাটা আসে ধারণা নাকি? আসছে, একদমই তাই, একদমই তাই। অবলুপ্ত হয়ে যাচ্ছে মানে সেটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে কোনো কোনো অঙ্গ কোনো কোনো জীবদেহ থেকে সম্পূর্ণভাবে বিলুপ্ত হচ্ছে, বা থেকে গেলেও তার কোনো ফাংশন থাকছে না, যেটাকে আমরা নিষ্ক্রিয় অঙ্গ বলতে কার্যকারিতা পারি। হ্রাস পাচ্ছে আর কি। কার্যকারিতা হ্রাস পাচ্ছে, একদমই তাই। এরপর চলে এসো সচেষ্টতা। দেখো, পরিবেশ সবসময় পরিবর্তন হচ্ছে। এবার পরিবর্তন হচ্ছে, অঙ্গের ব্যবহার অব্যবহার করছি বটে, কিন্তু প্রতিকূল পরিবেশে মানিয়ে নেওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটাকে বলা হয় সচেষ্টতা। এই চেষ্টা থাকা মানেই কিন্তু তবেই কিন্তু অঙ্গের ব্যবহার অব্যবহার শুরু হবে। মানে ধরো কোনো জায়গায় হাতের ব্যবহার হচ্ছে, পায়ের ব্যবহার হচ্ছে না, প্রতিকূল পরিবেশ মানে প্রতিকূল পরিবেশ পরিবর্তন হয়ে গেছে, তখনও যদি আমি একই রকম অঙ্গের ব্যবহার করি সেটা কিন্তু আমাদের প্রতিকূলে যাবে। তো সেই রকমই চেষ্টা মানিয়ে নেওয়া বা অভিহিত হওয়া, সেটা কিন্তু অঙ্গের ব্যবহার অব্যবহারকে পরিবর্তন করে। তাহলে প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেদেরও পরিবর্তন হওয়ার যে চেষ্টা, এটাকেই আমরা কি বলি? জীবের সচেষ্টতা বলি। আর এটাই কি? এটা হচ্ছে যে কোনো জীবের সহজাত প্রবৃত্তি। হ্যাঁ কি না? নেক্সট হচ্ছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। অর্থাৎ ল্যামার্ক কি বলে গেছে, যে কোনো বিশেষ জীব তার জীবনকালে যে সমস্ত বৈশিষ্ট্য অর্জিত হয়, সেটা সেটা একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে বংশানুসরণ ঘটে। দেখো, যারা হিন্দু মাইথোলজি ফলো করো, তারা এটা দেখেছো বা এটা শুনেছো বিভিন্ন মাইথোলজি বা পুরাণের গ্রন্থে বা পুরাণের ব্যাপারে, যে এটা দেখা গেছে বা এটা তো মানে ল্যামার্কিজম ব্যাপারটা অনেক আধুনিক। 1809 সালে, তার আগে হিন্দু কালচারে এই ব্যাপারটা অলরেডি বারবার বলা আছে, যে একটা জেনারেশন, একটা যে কোনো যেটা অর্জিত বৈশিষ্ট্য, সেটা সম্পূর্ণ না হলেও কিছুটা এক জেনারেশন থেকে আরেক জেনারেশন, এটা কিন্তু স্থানান্তরিত হয়। এরপরে ভালো করে শোনা প্রয়োজন, নতুন প্রজাতির উৎপত্তি। এই যে বংশানুসরণের ফলে নতুন প্রজাতির উৎপত্তি হওয়ার মাধ্যমে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে কি হয়? পরিবর্তন হয়। অর্থাৎ বৈশিষ্ট্য যখন পাল্টে যাচ্ছে, তখন প্রজাতিও কিন্তু চেঞ্জ হচ্ছে। কথাটা ক্লিয়ার? বলো, এই 4টে পয়েন্টের মধ্যে কোনো পয়েন্ট নিয়ে কারো ডাউট থাকলে আমাকে বলবে। কোনো পয়েন্ট নিয়ে ডাউট থাকলে বলবে, লেখার প্রয়োজনে শুধু শুনে নাও। কোনো পয়েন্ট নিয়ে ডাউট আছে? হ্যাঁ কি না? নেই তো? অসুবিধা নেই। না, না স্যার। এরপরে ল্যামার্ক বাদ তো পড়লাম, ল্যামার্ক বাদে কয়েকটা এক্সাম্পল বলতে পারবে? স্যার এই উঠে জিরাফের স্যার, ক্ষেত্রে যেটা হয়। না, একদমই তাই। জিরাফের গলা আগে, হ্যাঁ, জিরাফের উঁচু গাছের পাতা খেতে খেতে তো লম্বা হয়। ব্যাস উঁচু গাছের পাতা খেতে খেতে, মানে এটাকে এক বছরে হয়েছে না পরের জেনারেশন, তা তো নয়। এটা বহু জেনারেশন হুম। পরে বা বহু টাইম লেগেছে এটা হতে, কিন্তু আস্তে আস্তে যখন নিচের অঞ্চলের পাতা শেষ হয়ে গিয়েছিল তৃণভোজী প্রাণীদের আধিক্যে থাকার কারণে, তখন জিরাফ গলা উঁচু করে ওপরের দিকের পাতা খেতে খেতে জিরাফের গলা অটোমেটিক্যালি দেখতে পাওয়া যাচ্ছে যে কশেরুকা বৃদ্ধি পাওয়ার কারণে স্যার, জিরাফের গলা বৃদ্ধি তবে পাচ্ছে। হাতের ওই তারপরে পায়ের পাতা মানে হুম, তো অপব্যবহারের তারপরে ফলে সাপেরও আগে পা ছিল, তারপরে আস্তে আস্তে হ্যাঁ, ওটা অব্যবহৃত হয়েছে। সাপের পা ব্যবহার মানে বুক দিয়ে চলাফেরার কারণে, বুকে ভর দিয়ে সাপের পা বহু ব্যবহার না করার ফলে ওই পা পুরো সম্পূর্ণ অবলুপ্ত হয়ে যায়। হ্যাঁ কি না? উট পাখির ডানা, হ্যাঁ, উট পাখির উট ডানা। উট পাখির উট ডানা পাখির ডানা। নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে। হ্যাঁ কি না? এরপরে বিতর্ক। বিতর্ক বলতে, যে এই তত্ত্ব একটা বিতর্ক রয়েছে। বিতর্ক ব্যাপারটা ঠিক বলবো না, এটাকে সীমাবদ্ধতা বলতে পারো,
বা আমরা বলতে পারি তার একটা হচ্ছে এক্সেপশন, ব্যতিক্রম। কিরকম? এর পরীক্ষা ব্যাপারটা হয়েছে যে দুটো পরীক্ষার কথা বলা হয়। একটা পরীক্ষা হয়েছে ড্রসোফিলা মাছিকে নিয়ে। কে পরীক্ষাটা বলবে? দেখি হ্যাঁ স্যার, কার হচ্ছে মনে আছে? ড্রসোফিলা স্যার মাছিকে হুম, বলো। একটা অন্ধকার ঘরে ওদের প্রজনন ঘটানো হয়েছিল, এবং একসময় অনেক দিন ধরে প্রজনন ঘটানোর পর দেখা গেল কেউই তাদের অন্ধ হয়নি, মনে হয়েছিল দেখো কেউ অন্ধ হয়ে জন্ম। দেখো আমি লিখলাম যে 60th জেনারেশন, মানে 60 হ্যাঁ, 60 জন। 60টা জেনারেশন, 60 জন নয়, 60টা জেনারেশন। ড্রসোফিলা মাছিকে পরপর 60টা জেনারেশন যদি অন্ধকারে রাখা হয়েছে, মানে কি তার চোখের কোন অন্ধকারে রাখা হয়েছে, মানে কি তার ওই মাছিটার চোখের কোনো কার্যকারিতাই হয়নি। তাহলে চোখের ওর 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 ক্ষেত্রে কোন কোষের তো কোনো চোখের কাজই হয়নি। কোনো কাজই হয়নি। তাহলে এটা মানে ল্যামার্কের তত্ত্ব অনুযায়ী ব্যবহার অব্যবহারের দ্বারা ওই যখন কোনো ব্যবহার হচ্ছে না, যখন চোখ পরে জেনারেশনে আরো দৃষ্টিশক্তি কমে 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 অন্ধ হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু 60টা জেনারেশনের ওপর ট্রাই করেও দেখা গেছে ড্রসোফিলা মাছির কিন্তু অন্ধ হয়নি। তাহলে বলা যায় যে সব ক্ষেত্রে এটা ঠিক নয়। আর একটা কি বলতে পারি, ইঁদুরের স্যার এই পরীক্ষা। ইঁদুরের ব্যাপারটা হ্যাঁ 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 স্যার। এটা কে ছিল? এটা কোন বিজ্ঞানী করেছিল? কোশ্চেন আছে। ভাইসম্যান। ভেরি গুড, ভেরি গুড, ভাইসম্যান করেছিল। এখানে কি এখানে এখানে কটা জেনারেশন? 35টা জেনারেশন। এই জেনারেশনে কি 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 করা হচ্ছে? দেখো ইঁদুরের লেজ কেটে দিয়েছিল। লেজ কেটে দেওয়া হয়েছিল। লেজ প্রত্যেকটা জেনারেশন লেজ কেটে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও দেখা গেছে যখন 35টা জেনারেশন পরে যে লেজ যুক্ত ইঁদুরের জন্ম হচ্ছে, তার মানে বোঝা যাচ্ছে যে কোনো অঙ্গ থাকুক না থাকুক এটা ডিরেক্টলি কোনো ইম্প্যাক্ট নতুন উৎপত্তিতে কাজে লাগে না। যতক্ষণ না দেখো, এর একটা বিতর্ক কেন বলা হয়, এটা না মানে বাই ফোর্স করা। ভালো করে বোঝো, এটা তো বাই ফোর্স করা, বাইরে থেকে করছি, আটকে রেখে করছি। প্রতিকূল পরিবেশে যদি কোনো এরকম ব্যবহার হতো, ওই মাছি বা ওই ইঁদুর নিজের মতো করে হয়তো পরিবর্তন হতেই পারতো, অন্যরকম হলেও হতে পারতো। তাই ল্যামার্কবাদের এটা ত্রুটি অনেকে বলে এটা তার ব্যতিক্রম, বা অনেকে এটা বলে যে এটা পরীক্ষাগার হিসাবে ব্যতিক্রম, বাস্তব পরিবেশের ক্ষেত্রে নয়। কথাটা বোঝা গেছে? হ্যাঁ কি না? এরপরে দেখো, ল্যামার্কবাদ যখনই আসবে একটা জিনিস কিন্তু পড়ে রাখা উচিত। সেটা কি বলতো? আমি জাস্ট লিখে রাখছি, নয়া ল্যামার্কবাদ। নয়া ল্যামার্কবাদ। এইবার কোশ্চেন এনটিপিসি পরীক্ষায় আমি দেখেছিলাম নয়া ল্যামার্কবাদের সস্টাকে। দেখি, দুজন বিজ্ঞানীর নাম বলতেই হবে যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছো। নয়া ল্যামার্কবাদ অর্থাৎ এই যে ল্যামার্কের তত্ত্ব সামান্য পরিবর্তন করে ব্যাখ্যা করেছেন বিশেষ কিছু বিজ্ঞানী, যা নয়া ল্যামার্কবাদ বা নিও ল্যামার্কিজম নামে পরিচিত। এর মধ্যে কোন কোন বিজ্ঞানী? আমি তিনজনের নাম লেখাবো, নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কি কি নামগুলো গুরুত্বপূর্ণ? ফার্স্ট কোপ, প্যাকার্ড আর ম্যাকব্রাইড। বলতে পারি, ভেরি গুড, কোপ, তারপরে লিখে রাখো প্যাকার্ড, স্পেন্সার, ম্যাকব্রাইড। ভেরি গুড, ভেরি গুড, সুন্দর। প্যাকার্ড, ম্যাকব্রাইড, এটা কিন্তু বিজ্ঞানের নাম লেখাচ্ছি, একদম এনটিপিসি রেলের সর্বোচ্চ পদের পরীক্ষা, অফিসার র্যাঙ্কের পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেন ইম্পর্টেন্ট। আমি গত বছর এই কোশ্চেন লক্ষ্য করেছিলাম বলে লিখিয়ে রাখছি। তাহলে তোমরা একটু গুছিয়ে লিখে রাখো, নয়া ল্যামার্কবাদ হলো কোনটা? যে ল্যামার্কের তত্ত্বগুলোকে সামান্য পরিবর্তন করে নয়া ল্যামার্কবাদের ধারণা দেওয়া হয়েছে, তাকেই বলা হয় নয়া ল্যামার্কবাদ। যার ধারণা দিয়েছে চারজন বিজ্ঞানী, কোপ, ম্যাকব্রাইড, প্যাকার্ড, স্পেন্সার হচ্ছে। চল এবার আমরা চলেছি ডারউইনবাদে। এই ডারউইনবাদের ব্যাপারটা কি, ডারউইনবাদের অনেকগুলো তত্ত্ব রয়েছে। ডারউইনের প্রথম তত্ত্ব কি? প্রথম তত্ত্ব দেখো, খুব গুরুত্বপূর্ণ, ফার্স্টে নোট ডাউন করো যে অত্যাধিক বংশবৃদ্ধি। আগে তত্ত্বগুলো লিখে নি, তারপরে প্রত্যেকটা আলোচনা করব। অত্যাধিক বংশবৃদ্ধি, হ্যাঁ কিনা? অত্যাধিক বংশবৃদ্ধির পরে নোট ডাউন করো অস্তিত্বের জন্য সংগ্রাম। হ্যাঁ, অস্তিত্বের জন্য সংগ্রাম। এটা স্টার্ট দিয়ে রাখছে, এখানে একটা পয়েন্ট অ্যাড করা উচিত। অস্তিত্বের জন্য সংগ্রাম কেন হচ্ছে, তার একটা কারণ আমাকে তো বলা উচিত। অস্তিত্বের জন্য সংগ্রাম, অস্তিত্বের জন্য সংগ্রাম। অস্তিত্বের জন্য সংগ্রামের পরে কি হবে? খুব ইম্পর্টেন্ট, প্রাকৃতিক নির্বাচন, ভেদ বা প্রকরণ। হ্যাঁ স্যার, ভেদ বা প্রকরণ, ভেদ বা তারপরে প্রকরণ। প্রাকৃতিক নির্বাচন। দাঁড়াও, এরপরে আছে সার্ভাইভাল অফ ফিটেস্ট।
যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক তারপরে হচ্ছে নির্বাচন। প্রাকৃতিক স্যার নির্বাচন। স্যার বলো। স্যার অত্যাধিক ওই যে আছে লিখেছে না বংশবৃদ্ধি, হুম হুম ওর হুম পরে হচ্ছে একটা খাদ্য বাসস্থান ছিল না? আমি ওটাই সাথ দিয়ে রাখলাম, ওটাই আমি সাথ দিয়ে রাখলাম, ওটাই বলতে যাচ্ছি। ওটাকে সেই অর্থে কোনো পয়েন্ট আমি করছি না যে আমি কেন বলছি, একটু পরে আলোচনা করছি, আগে লিখে নাও ও প্রাকৃতিক নির্বাচনবাদ। ওকে, এরপরে কি হয়? এরপরে হয় নতুন প্রজাতি, নতুন প্রজাতি। ওকে, দেখো যেটা বলছিলাম, এই দুটো ক্ষেত্রে কিন্তু দুজনই একই রকম, মানে একই কথা বলেছে, নতুন প্রজাতির উৎপত্তি, নতুন প্রজাতির উৎপত্তি। তাহলে একটু একটু আলোচনা করে নি প্রতিটা পয়েন্ট। অত্যাধিক বংশবৃদ্ধি বলতে কি, যে ডারউইনের মতে প্রতিটি জীব স্বজাত বৈশিষ্ট্য হলো এ বংশবৃদ্ধি করা। মানে একটা মাছ প্রচুর ডিম পাড়ে, প্রচুর ভাবে বংশবৃদ্ধি করে। একটা একটা কোনো পতঙ্গ প্রচুর বংশবৃদ্ধি করতে পারে। তাহলে যে কোনো প্রাণী বা যে কোনো উদ্ভিদ প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি, একটা ক্ষেতে প্রচুর পরিমাণে পর 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 মানে একই ধরনের উদ্ভিদ প্রচুর হতে পারে। তাহলে এই অত্যাধিক বংশবৃদ্ধি এটা একটা জীবদেহের স্বজাত প্রবৃত্তি। এর জন্য কি হয়, এটা এই জন্য স্টার্টটা দিয়েছি, এটা তুমি বলতে যাচ্ছিলে, একদমই পারফেক্ট একটা কথা, যে এর ফলে কি দুটো সমস্যা হয়। কিসের সমস্যা? একটা খাদ্য সমস্যা, আর একটা হচ্ছে বাসস্থান। বাসস্থান। এই খাদ্য বাসস্থান জনিত একটা ক্রাইসিস তৈরি হয় যদি পপুলেশন ডেন্সিটি ইনক্রিজ করে। পপুলেশন নট ফর পিপল, মানুষের জন্য বলছি না, এটা কিন্তু প্রাণীদের ক্ষেত্রে, সকলের ক্ষেত্রেই বলছি। তো একটা বনে, একটা বনে যদি, খুব ছোট আকৃতির বনে যদি সিংহের পরিমাণ বা বাঘের পরিমাণ বেড়ে যায়, কিন্তু তাদের খাওয়ার পরিমাণ না থাকে, তারা নিজেদের মধ্যে একটা যুদ্ধে আরম্ভ করবে সামান্য খাওয়ার জন্য, একই না, বা বাসস্থানের জন্য। তাহলে একই প্রজাতির মধ্যে যদি সংগ্রাম সৃষ্টি হয়, তাই কি বলা হয়? তাকে বলা হয় অস্তিত্বের জন্য সংগ্রাম। ঠিক আছে, এই অস্তিত্বের জন্য সংগ্রাম না তিন প্রকার হয়। অস্তিত্বের জন্য সংগ্রাম তিন প্রকার হয়। ওকে, ফার্স্ট সংগ্রাম সমপ্রজাতি, অর্থাৎ সমপ্রজাতি বলতে কি, যে অন্তঃপ্রজাতি। অন্ত আন্ত এই দুটাই হ্যাঁ তো তো হয়। আর হ্যাঁ, একদমই তাই। আমি ওটাই বলি, আমি আরো সিম্পল আর ভাবে তো স্যার বলছি। পরিবেশের একটা সাথে একটা আছে। একটা একটা হচ্ছে আন্ত, ইন্টার বলছি, আর একটা অন্ত, যেটা হচ্ছে মানে ইন্ট্রা। ইন্ট্রা বলা হয়। এই সম মানে কি? সম মানে হচ্ছে ইন্ট্রা। অন্ত, যাকে ইন্ট্রা বলি। এটা মানে কি? সম বলতে কোনটা? সম বলতে কুকুরে কুকুরে স্যার সংগ্রাম, কুকুরে কুকুরে। বাঘে বাঘে সংগ্রাম, সিংহে সিংহে সংগ্রাম। এটাকে বলা হয় হচ্ছে, বা একটা খাবার, একটা ব্যাংকে নিয়ে দুটো সাপের লড়াই, তাহলে এটাকে হচ্ছে সম, একই প্রজাতি। এরপরে বিষম, বিষম যেটাকে বলা হয় আন্ত, বা ইংলিশে বলি আমরা কি ইন্টার। এটার এক্সাম্পল কি? বাঘ আর সিংহ, কুকুর বিড়াল। বিড়াল বলতে পারি। বা একটা হচ্ছে গরু আর ঘোড়া। সিংহ আর হরিণ রয়েছে একই বনে। কি 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 বুঝতে পারলাম না, বলো। সিংহ হরিণ। রয়েছে, বাঘ রয়েছে একই বনের মধ্যে। না, হরিণ কেউ কি রয়েছে, এরকম বাঘ, বললো? সিংহ। সিংহ আর হরিণ কেউ বললে? না না স্যার, না। ওটা তো হ্যাঁ খাদ্য স্যার, খাদ্য হয়ে আছে, মানে বর্ণনা আমি বলতে বললাম চাইছি, সেটাকে রিপিট করলাম। হ্যাঁ, মানে কোনো মানে ধরুন একই, বাঘও রয়েছে, সিংহও রয়েছে। আমি এটাই বলছি, মানে বিষম মানে কি, দুটো ভিন্ন প্রজাতি যাদের বেঁচে থাকার জন্য খাদ্য আর বাসস্থানের প্রকৃতিটা এক, বুঝতে পারলে? তবে একই, বাঘ আর হ্যাঁ স্যার। হরিণ নয়, সাপ আর ব্যাঙও নয়, কেন? এটা হচ্ছে খাদ্য খাদক সম্পর্ক, সেই খাদ্য খাদ্য হয়ে সংগ্রামটা যাচ্ছে, হ্যাঁ আলাদা। স্যার। আর থার্ড প্রকৃতি কি? থার্ড হচ্ছে আহ, প্রতিকূল পরিবেশ। থার্ড হচ্ছে প্রতিকূল পরিবেশ। এই প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থাৎ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সেখানে মোকাবিলা করা। তাহলে অস্তিত্বের জন্য সংগ্রামের পরে কি হয়? এক বা একাধিক যে প্রজাতি, তারা বাঁচতেও পারে, নাও বাঁচতে পারে। এই ও সংগ্রামের জন্য, নিজেকে বাঁচিয়ে রাখার জন্য একটা কি হয়, নতুন প্রজাতির সৃষ্টি আরম্ভ হয়, বা আচরণের পরিবর্তন হয়, হ্যাঁ কি না? এই আচরণের যে পরিবর্তন, তাকেই বলা হয় ভেদ বা প্রকরণ, হ্যাঁ কি না? বুঝতে পারলে? এইবার এই কোনো কোনো আবার বলা হয়ে থাকে, এটা এত ডিটেলসে যাচ্ছি না, এই প্রকরণের আবার দুটো ভাগ হয়। একটা কি বলা হয়? একটাকে বলা হয় অনুকূল প্রকরণ, আর একটাকে বলা হয় প্রতিকূল প্রকরণ। মানে
আচরণগত যে পরিবর্তনের দ্বারা নতুন বৈশিষ্ট্য উৎপন্ন হচ্ছে, এটা যদি নিজেকে বাঁচিয়ে রাখতে হেল্প করে তাহলে সেটা অনুকূল প্রকরণ, যদি নিজেকে আরো সমস্যায় ফেলে দেয় তাহলে সেটা প্রতিকূল প্রকরণ। কথাটা ক্লিয়ার? এবার চলে হয় যোগ্যতমের উদ্বর্তন। মানে কি? মানে অনুকূল প্রকরণ দ্বারা যে বেঁচে থাকতে পারবে প্রতিকূল পরিবেশে, সেই হচ্ছে পরবর্তী জেনারেশন সৃষ্টি আবার করতে পারবে, আবার বংশবৃদ্ধি করা সম্ভব হবে। তাদের বলা হয় যোগ্যতমের উদ্বর্তন বা সার্ভাইভাল অফ ফিটেস্ট। আর যারা প্রতিকূল প্রকরণ সম্পন্ন হবে তারা আস্তে আস্তে পরিবেশ থেকে অবলুপ্ত হয়ে যাবে অস্তিত্বের জন্য সংগ্রামে হেরে যাওয়ার কারণে। হ্যাঁ কি না? এরপরে প্রাকৃতিক নির্বাচনবাদ বলতে কি বুঝি আমরা? ন্যাচারাল সিলেকশন। এটা একটা বিশেষ প্রাকৃতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় প্রকৃতি একজনকে নির্বাচন করছে যে তুমি আমার এই পরিবেশে থাকার জন্য সুইটেবল, তাই তোমার যারা কম্পিউটার ছিল তারা আর নেই। ওকে, তাহলে মানে যারা যোগ্যতম উদ্বর্তনের ফলে যারা রয়েছে তারাই প্রতিকূল প্রাকৃতিক নির্বাচন, তারা প্রকৃতি দ্বারা নির্বাচন। হ্যাঁ কি না? নির্বাচিত তারাই। নির্বাচন করছে, তা নির্বাচিত। অর্থাৎ তাদের মধ্যে বৈশিষ্ট্য কি? তারা অনুকূল প্রকরণ যুক্ত, তারা দক্ষ। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এই অনুকূল যে প্রকরণগুলো এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে স্থানান্তরিত হচ্ছে, ধীরে ধীরে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। হ্যাঁ কি না? চল, এরপরে খুব ভালো ভালো একটা জিনিস, এই যে ডারউইনবাদ, এরও কিন্তু একটা নতুন নতুন মতবাদ আমরা পরবর্তী ক্ষেত্রে পাই, যাকে আমরা নিও ডারউইনিজম বা নয়া ডারউইনবাদ বলি। বলতেই হবে তিনজন বিজ্ঞানীর নাম যে এই নয়া ডারউইনবাদের প্রবক্তা। বলো দেখি, বলা উচিত। ফার্স্ট যে বিজ্ঞানী ল্যামার্কে নিয়ে দেখিয়েছিল ভাইসম্যান, প্রথম বিজ্ঞানীর নাম ভাইসম্যান। তারপরে হচ্ছে যে বিজ্ঞানী মিউটেশন থিওরি বলেছিল, হুগো দা ব্রিজ। হ্যাঁ, হ্যালডেন আছে, তাই একদমই তাই। হ্যালডেন আছে, গোল্ডস্মিথ আছে, এই এনারা ডারউইনবাদকে নতুন উচ্চতায় তুলে নিয়ে যায়, যাদেরকে আমরা নয়া ডারউইনবাদ বলি। এইবার একটা কোশ্চেন আমি লক্ষ্য করেছিলাম, এটা অনেকের বিতর্কমূলক প্রশ্ন, কিন্তু কোশ্চেনটার রেলের পরীক্ষায় পড়েছিল। নয়া ডারউইনবাদ কি নামে পরিচিত? বলতে পারবে? নয়া ডারউইনবাদ। মডার্ন সিনথেটিক। ভেরি গুড, সুন্দর। মডার্ন সিনথেটিক থিওরি, সুন্দর। এটা কিন্তু লিখে রাখো, নয়া ডারউইনবাদ মডার্ন সিনথেটিক থিওরি নামে পরিচিত। মডার্ন সিনথেটিক থিওরি নামে পরিচিত। বোঝা গেছে? এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, একটা বইতে তুমি যদি ল্যামার্ক বা ডারউইনবাদ খোলো, অন্তত 6 পাতা লেখা আছে। সেটাকে মোটামুটি একটা স্ক্রিনের মধ্যে বলার চেষ্টা করলাম, জানি না কতটা বুঝতে পেরেছো। বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ কিনা? চল, এরপর আমাদের আলোচনা করা প্রয়োজন যে অভিব্যক্তি যে ঘটছে এর প্রমাণ কি। নেক্সট হেডিং করো প্রমাণ। প্রমাণ মোটামুটি 3 প্রকার প্রমাণ আমরা ধরি। কি কি 3 প্রকার? একটা হচ্ছে মরফোলজিক্যাল এভিডেন্স, যাকে আমরা মরফোলজিক্যাল বাংলা কি অঙ্গ সংস্থানগত প্রমাণ। তারপরে কি বলতে পারি? এমব্রায়োলজিক্যাল এভিডেন্স, যাকে আমরা বাংলায় কি বলতে পারি? ভ্রূণ ঘটিত প্রমাণ। ভ্রূণ ঘটিত প্রমাণ। আর লাস্টেরটা কি? প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স, যাকে কি বলি আমরা? জীবাশ্ম ঘটিত প্রমাণ। ওকে, চলো তাহলে লাস্টেরটা দিয়ে শুরু করি। জীবাশ্ম ঘটিত প্রমাণ কাকে বলা হয়? জীবাশ্ম কাকে বলে? যে এটাকেই না, সব স্টার দিয়ে রাখো, এটাকেই না আমাদের অভিব্যক্তির আসল প্রমাণ মনে করা হয়। ঠিক আছে, এটাই কিন্তু আসল প্রমাণ। এই প্রমাণের ব্যাপারটা কি? যে কোনো
ভূগর্ভে দীর্ঘকাল যদি কোনো লুপ্ত হয়ে যাওয়া প্রাণী বা জীবদেহ পড়ে থাকে, তা প্রস্তুতিভূত অবস্থায় এখনো যে আমরা সামনে আসে, তাকে আমরা ফসিল বা জীবাশ্ম বলে থাকি। এই জীবাশ্মের একটা ইম্পর্টেন্ট টপিক কি বলতো? জীবন্ত জীবাশ্ম। এটা কিন্তু কোশ্চেন আছে। হুম, জীবন্ত জীবাশ্ম, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসার জন্য। হুম। এই জীবন্ত জীবাশ্ম কাকে বলে? কে বলবে? সংজ্ঞা মনে রাখার দরকার নেই, মানে মনে রাখো। যেগুলো হচ্ছে মানে এখনো যেমন প্লাটিপাস, স্যার। হ্যাঁ, একটু একটু ব্যাখ্যা করো, এক্সাম্পল নয়। হুম। তাহলে বলতে পারি যে যে সকল জীব এখনো পর্যন্ত আছে জীবটা, এবং তার জীবাশ্ম যেটা আমাদের পাওয়া গেছিল, যে একচুয়ালি জীবাশ্ম কিন্তু এখনো পর্যন্ত যে জিনিসটা এক্সিস্ট করছে আমাদের মানে পৃথিবীতে। এরকম এরকম বলতে পারি যে যে সকল জীব অতীতে আমাদের পৃথিবীতে এসছে, তারা পৃথিবীতে এখন টিকে আছে, কিন্তু সমসাময়িক তাদের যে জীব, তারা অবলুপ্ত হয়ে গেছে। অবহেলা তাদের তাদের কি নেই বলা বলে। হয়? তাদের বলা হয় লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। ওকে, এইবার সব থেকে কম্পিটিটিভ এক্সামে জানো এই জীবন্ত জীবাশ্ম দিয়ে প্রশ্ন আসে। একে লিখে রাখো, প্রাণী আর উদ্ভিদ কয়েকটা এক্সাম্পল আমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কি কি এক্সাম্পল? এক্সাম্পল ইম্পর্টেন্ট। উদ্ভিদের ক্ষেত্রে কি? উদ্ভিদের ক্ষেত্রে আগে প্রাণীর ক্ষেত্রে লিখে নাও, আগে প্রাণী লিখে নাও। প্রাণীর ক্ষেত্রে বলতে পারি প্লাটিপাস, যেটা বললে এক্ষুনি, আগে ওটাই লিখি। প্লাটিপ্লাস, অনেক, সরি প্লাস হয় না, পাস হয়, সরি, এক্সট্রিমলি সরি, প্লাটিপাস। তারপরে আর কি বলতে পারি? শিলাকান্ত, হ্যাঁ শিলাকান্ত স্যার। নামক বিশেষ মাছ, শিলাকান্ত। শিলাকান্তের পরে বলা যায় পেরিপেটাস। পেরিপেটাস, পেরিপেটাসের পর পাই কি? স্ফিনোডেন, হ্যাঁ। স্ফিনোডেন। এই প্লাটিপাসটা কি? প্লাটিপাসের স্তন্যপ্রায়ী, লিখে রাখতে পারো। ম্যামেলস, এম লিখলাম। শিলাকান্ত কি? শিলাকান্ত হচ্ছে মাছ, পিসিস শ্রেণী, মাছ। পি লিখলাম। পেরিপেটাস কি? পেরিপেটাস হচ্ছে পেরিপেটাসটা কি হয়? পেরিপেটাস একটা বিশেষ সরীসৃপ। সরীসৃপ, সরীসৃপ। রেপটাইলস, আর লিখলাম। স্পেনোডনটা কি? স্পেনোডনও সরীসৃপ, আর লিখলাম। সরীসৃপ। ঠিক আছে, এবার চলো উদ্ভিদ। উদ্ভিদের ক্ষেত্রে আমার দুটো নাম মনে আছে। একটা হচ্ছে একটা নিটাম। হচ্ছে গিঙ্গো বাইলোবা। কি কি বললে, কি বললে? বুঝতে বুঝতে পারলাম না, শুনতে পারলাম না, শুনতে পারলাম না। ঠিক নামটা নামটা আরেকবার বলো, আমার ঠিক খেয়াল ছিল না, আরেকবার বলো। পিংলো বাইলো বলো, যে পিংলো গিঙ্গো বাইলোবা। বাইলোবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক, নোট ডাউন করো, বাইলোবা। স্যার, ওটা গিঙ্গো, গিঙ্গো, স্যার এটা গিঙ্গো গিঙ্গো বাইলোবা। বাইলো মতো। গিঙ্গো বাইলো না? আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক, তোমার নামটা মনে নেই। হ্যাঁ স্যার, গিঙ্গো গিঙ্গো বাইলোবা। বাইলোবা। নেক্সট আরেকটা নাম হচ্ছে ইকুইজিটাম। আমার এই নামটাই মনে ছিল, হ্যাঁ, ইকুইজিটাম। ইকুইজিটাম। ইকুইজিটাম, ইকুইজিটাম যে টেরিডোফাইডা, আর এই বাইলোবা হচ্ছে জিমনোস্পার্ম। ওকে। আচ্ছা, নিটাম, নিটাম কি একটা ছিল, লিখে রাখো তো, এটা আমি সিওর মানে খেয়াল পড়ছে না। নিটাম, নিটাম, হ্যাঁ স্যার নিতাম। নিটাম, নিটাম, এটা হচ্ছে তোমার জিমনোস্পার্ম। ওকে, যাই হোক, তাহলে এই হলো জীবন্ত জীবাশ্ম। এইবার এর সঙ্গে কম্পিটিটিভ এক্সামের প্রশ্ন আলোচনা করি। এই যে জীবাশ্ম বললাম, তো জীবাশ্ম সম্বন্ধীয় পড়াশোনাকে কি বলা হয়? প্যালিওন্টোলজি। 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 এটা আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা পেলিওজুলজি, একটা পেলিও বোটানি। এবার নেক্সট প্রশ্ন, এই জীবাশ্ম জনক, জীবাশ্মবিদের জনক কাকে বলা হয়? বলতে পারবে? জীবাশ্মবিদ্যার জনক কাকে বলা হয়? লিখে রাখতে পারো, লিওনার্দো দা ভিঞ্চি। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নোট ডাউন করো, লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে নেক্সট আমাদের যেটা আলোচনা করা প্রয়োজন। এর সঙ্গেই সেটাও কম্পিটিটিভ এক্সামের একটা ভালো টপিক, কি বলতো? সেটা হচ্ছে মিসিং লিঙ্ক। মিসিং লিঙ্ক, এই মিসিং লিঙ্কটা কি? কেউ যদি বলো খুশি হই। স্যার যেমন আর্কিওপটেরিক্স, ধরুন আগে প্রাচীনকালে আগে আমাদের এক্সাম্পল, এক্সাম্পল না দিয়ে এতে বলো, এক্সাম্পল না দিয়ে যেমন হচ্ছে সরীসৃপ আর পক্ষী শ্রেণীর মধ্যে, এই দুটো শ্রেণীর মধ্যে সংযোগ স্থাপন করেছিল। একসময় জীবাশ্মের মধ্যে আগে, বহু বছর আগে, মানে বহু যুগ আগে এটা এক্সিস্ট করতো, এখন আর নেই। জীবাশ্ম হিসাবে পাওয়া গেছে এবং দেখা গেছে যেটা দুটো
মানে আলাদা আলাদা শ্রেণীর মধ্যে এটা সংযোগ স্থাপন করছে। মানে এটা বলতে পারি যে মানে উপযুক্ত আমাদের কোনো এভিডেন্স নেই, কিন্তু তাদের মধ্যে যে উদ্ধার হওয়া যে বৈশিষ্ট্য, সেখানে বলতে পারি তারা দুটো দুটো শ্রেণীর বৈশিষ্ট্যই সম্পূর্ণ রয়েছে। ভিন্ন প্রজাতির মধ্যে একটা একটা লিঙ্ক তৈরি করছে দুটো বৈশিষ্ট্যকে ক্যারি করে। এটাকে বলা হয় মিসিং লিঙ্ক। মিসিং লিঙ্কের এক্সাম্পল বলা যাবে? দুটো এক্সাম্পল, আর্কিওপটেরিক্স। একদমই তাই, নোট ডাউন করে নাও। ফার্স্ট এক্সাম্পল আর্কিওপটেরিক্স। আর্কিওপটেরিক্স এটা কার কার মধ্যে সংযোগ স্থাপন করছে? এটা কার কার মধ্যে করছে? পক্ষী আর পক্ষী আর সরীসৃপ। সরীসৃপ। একদমই তাই, পক্ষী আর সরীসৃপ। পক্ষী আর সরীসৃপ। আর নেক্সট নোট ডাউন করবে যে সিমোরিয়া, লিখে রাখো সিওমোরিয়া। এটা হচ্ছে, এই নামটা আমি কদিন আগে একটা অ্যাচিভার বইটায় পড়ছিলাম। সিওমোরিয়ার এর কার কার মধ্যে? উভচর আর সরীসৃপ। উভচর আর সরীসৃপের মধ্যে কিন্তু সংযোগ রক্ষা করেছে। এটা হচ্ছে মিসিং লিঙ্ক। এই মিসিং লিঙ্ক দিয়ে কিন্তু কোশ্চেন আসে, অসুবিধা নেই, হ্যাঁ কি না? চল, এরপরে আমাদের যেটা জানার প্রয়োজন বা যেটা করা দরকার, ভ্রূণ ঘটিত প্রমাণ। দেখো, ভ্রূণ ঘটিত প্রমাণ অতটা গুরুত্বপূর্ণ নয়, মানে অতটা মানে ইম্পর্টেন্ট ভাবে প্রমাণ মনে করা হয় না। তবে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, যেটা এই ভ্রূণ ঘটিত প্রমাণের একটা বিশেষ ফর্মুলা বলতে পারো, তত্ত্ব বলতে পারো। অনেকেই শুনে থাকবে, একটু ডিটেলসে বলাটা প্রয়োজন নেই, লিখে রাখো বায়োজেনেটিক ল। এটা কি কেউ জানো? কোনো আইডিয়া আছে? হেকেল, হ্যাঁ স্যার, হেকেলের বায়োজেনেটিক ল হেকেল, আছে। হেকেলের, একদমই তাই। এই হেকেলের বায়োজেনেটিক লয়ের দ্বারা আমরা ভ্রূণ ঘটিত প্রমাণের একটা ব্যাখ্যা করতে পারি। এখানে কি বলেছে, যে প্রতিটি জীব তার ভ্রূণের যে পরিণতিকালে অল্প সময়ের জন্য হলেও পূর্বপুরুষের যে অভিব্যক্তি, হ্যাঁ হ্যাঁ। সেই অভিব্যক্তির যে বৈশিষ্ট্যাবলী, এটা পুনরাবৃত্তি হয়। ঠিক আছে, এটাকেই কিন্তু বলা হয় বায়োজেনেটিক ল অফ হেকেল। ওকে, জাস্ট এইটুকু শুনে রাখো। এছাড়া আমাদের এই এমব্রায়োলজিক্যাল প্রমাণ বা এমব্রায়োলজিক্যাল এভিডেন্সের আর ডিটেলস কিছু ব্যাপার নেই। তবে এর জীবাশ্ম ঘটিত প্রমাণের পরে যে প্রমাণটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মরফোলজিক্যাল এভিডেন্স বা অঙ্গ সংস্থানগত প্রমাণ। এক্ষেত্রে এক্সাম্পল কি হবে বা কিভাবে বলতে পারি? এক্ষেত্রে যেটা বলা যায়, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝো আগে, সেটা হচ্ছে হোমোলোগাস অর্গান আর অ্যানালোগাস অর্গান। এই দুটো একটু আমাদের ডিটেলসে পড়তে হবে। একটা হোমোলোগাস, ইংলিশ লিখে রাখো, ইংলিশ কিন্তু ইম্পর্টেন্ট। হোমোলোগাস স্যার, আপনার অর্গান, কথা শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ শোনা যাচ্ছে পরিষ্কার, হ্যাঁ শোনা স্যার, যাচ্ছে। শোনা যাচ্ছে। ওকে ওকে ওকে, এবার স্যার যাচ্ছে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কোনো কারণে প্রবলেম হচ্ছিল। হোমোলোগাস যাকে বলি আমরা সমসংস্থ। সমসংস্থ। সমসংস্থ এক্সাম্পল পরে আসছি, ব্যাখ্যা পরে আসছে, আগে লিখে নাও। সমসংস্থ, সমসংস্থ অঙ্গ, হোমোলোগাস অর্গান। আর তারপরে নোট ডাউন করবে অ্যানালোগাস, সমবৃত্তীয়। অ্যানালোগাস অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয় অঙ্গ। ওকে, চলো এবার ব্যাখ্যা করা যাক। হোমো আর অ্যানা, এই দুটোকে কিভাবে আমরা ব্যাখ্যা করব, ভালো করে বোঝো। সমসংস্থ, সংস্থ কথার অর্থ কি? অঙ্গ স্যার। স্যার এখানে আমি এই না না স্যার, এখানে সংস্থ আর বৃত্তীয়, এই সংস্থ আর বৃত্তীয় কথার অর্থ কি? বৃত্তীয় কথার অর্থ বৃত্ত মানে কাজ। বৃত্ত মানে কাজ, কাজ। অর্থাৎ যার কাজ উৎপত্তি একই। আর ভালো করে শোনো, যার কাজ একই। তাহলে লিখে নাও এখানে কাজ একই। আর সংস্থ বলতে কি? সংস্থ বলতে উৎপত্তি। তাহলে এখানে লিখে নাও উৎপত্তি একই, উৎপত্তি ও গঠন একই। উৎপত্তি ও গঠন একই, কাজ আলাদা। হচ্ছে এখানে কি হবে? কাজ একই, উৎপত্তি ও গঠন আলাদা। উৎপত্তি ও গঠন আলাদা, মনে থাকবে? এবার আমাকে কেউ একজন বলো উদাহরণ। উদাহরণ তো ইম্পর্টেন্ট। আগে বলো সমসমস্ত এক্সাম্পল কি হবে? স্যার ওই যে বিভিন্ন প্রাণীর যে অগ্রপদ যেগুলো রয়েছে, সেগুলো যেমন ধরুন মানুষের ক্ষেত্রে আলাদা। তিমির হ্যাঁ, ফ্লিপার আছে, তিমির ফ্লিপার, হ্যাঁ, বাদুড়ের প্যাটাজিয়াম বাদুড়ের অগ্র, রয়েছে।
দেখো আমি আর লিখছি না। দেখো পাখির সামনের যে পা, যেটা বর্তমানে ডানা বলতে পারি, ডানা ওড়ার কাজে ইউজ হয়। অগ্রপদ, তিমির অগ্রপদ যেটাকে আমরা প্যাডেল বলি, সেটা সাঁতার কাটার জন্য ইউজ হয়। আমাদের যে হাত, সেটা কোনো বস্তুকে ধরার জন্য ইউজ হয়। যেটা হচ্ছে ঘোড়ার সামনের পা, সেটা দৌড়ানোর জন্য ইউজ হয়। এই প্রত্যেকটার উৎপত্তি ও গঠন কিন্তু সেম, কিন্তু প্রত্যেকের শরীরের ডিফারেন্ট ওয়েতে কাজ করছে। তাহলে এটা কি? এটা হচ্ছে পরস্পর সমসংস্থ অঙ্গ। ক্লিয়ার? প্রত্যেকে লিখে রাখো যে পাখির ডানা, বাদুড়ের ডানা ওড়ার জন্য, তিমির অগ্রপগ যেটা সাঁতার কাটার জন্য, ঘোড়া সামনের পা দৌড়ানোর জন্য, আমাদের হাত কোনো বস্তুকে ক্যারি করার জন্য। কিন্তু প্রত্যেকের কাজটা আলাদা হলেও ঘটনার উৎপত্তি কিন্তু প্রত্যেকের এক হচ্ছে। চল এরপরে অ্যানালগাস অর্গানের এক্সাম্পল, এটা কিন্তু খুব ভালো এক্সাম্পল রয়েছে। পতঙ্গ উঠতে পারে, পাখিও উঠতে ওই পারে। যে বাদুড়ও পতঙ্গ উঠতে পারে, উঠছে, পাখি উঠতে পারছে, বাকি বাদুর উঠতে পারছে। তাহলে কাজ ডানা প্রত্যেকের ও একই, প্যাটাজিও। হ্যাঁ কিনা? প্রত্যেকের কাজটা ওড়া, তাহলে কাজগুলো সেম, কিন্তু উৎপত্তি গঠন ডিফারেন্ট, হ্যাঁ কিনা? পাখির ডানা তৈরি হচ্ছে পালক দিয়ে, সেই ডানা 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 পালকটাই প্রধান ব্যালেন্সে কাজ করে। আবার পতঙ্গের যে ডানা, সেটা তৈরি হয় কাইটিন দ্বারা, হ্যাঁ কি না? এটা কিন্তু গঠন, যেহেতু উৎপত্তি গঠনটা ডিফারেন্ট কিন্তু কাজটা একই, এটাই কি বলতে পারি? এটাকে বলা হচ্ছে অ্যানালগাস অর্গান। এরপরে লাস্ট পয়েন্ট আজকের জন্য, সেটা কি? এই অঙ্গ সংস্থান করা, সেটা হচ্ছে আগেও আলোচনা হয়ে গেছে, নিষ্ক্রিয় অঙ্গ, বা যাকে ইংলিশে কি বলি? ভেস্টিজিয়াল অর্গান। নিষ্ক্রিয় অঙ্গ ইংলিশে লিখে রাখো ভেস্টিজিয়াল অর্গান। নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে আলোচনা করে নিয়েছি, যে দীর্ঘদিন অব্যবহারের ফলে সক্রিয় থাকলেও কার্যকারিতা নেই, আর এতে আরো ক্ষুদ্র অঙ্গে পরিণত হয়েছে। এতে কি হয়? একে নিষ্ক্রিয় অঙ্গ বলা হয়। এই নিষ্ক্রিয় অঙ্গের ক্ষেত্রে কি বলতে পারি? এক্সাম্পল কি বলা চলে? এক্সাম্পল কি আছে মানুষের দেহে? অ্যাপেন্ডিক্স হবে, তারপরে চোখের উপপল্লব আছে, কক্সিস উপলব্ধ আছে, রয়েছে। কক্সিস রয়েছে, কানের পেশি রয়েছে। এগুলো হ্যাঁ। সেই অর্থে কোনো ইউজ নেই, তাই এগুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়ে গেছে। বাদ বাকি ক্ষেত্রে, বাদ বাকি ক্ষেত্রে বাদ বাকি প্রাণীদের ক্ষেত্রে একটু বলো। দেখো, উট পাখি, এমু পাখি যারা উঠতে পারে না, তাদের ডানার পেশি, হ্যাঁ কি না? তাদের ডানার পেশি সম্পূর্ণভাবে অকেচো বলতে পারি। উদ্ভিদের ক্ষেত্রে কি বলতে পারি? আম, লিচু প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে পুংকেশর চক্র সম্পূর্ণভাবে নিষ্ক্রিয়। ওকে, তাহলে এই হলো আমার নিষ্ক্রিয় অঙ্গ, যেটাও কি আমরা বলতে পারি যে বিবর্তনের একটা প্রমাণ, হ্যাঁ কি না? তাহলে দেখে নাও, আগে প্রথম থেকে বলে দিই যে কি কি আজকে আলোচনা হলো। প্রথমে অভিব্যক্তির আমি যুগ ওয়াইজ বলেছি যে কোন কি থেকে প্রাণী থেকে কি প্রাণী সৃষ্টি হয়েছে। তারপরেই আমরা চলে এসেছিলাম তত্ত্বে। তত্ত্বে একটা বিরাট টপিককে আমি মাত্র একটা জায়গায় করে ব্যাখ্যা করার চেষ্টা করি, জানি না কতটা তোমরা বুঝতে পেরেছো। বোঝা উচিত, না বোঝার তো কিছু নেই। সেখানে ডারউইন, ল্যামার্ক আলাদা আলাদাভাবে আলোচনা করেছি, বিজ্ঞানীদের নামগুলো বলেছি, যে কটা ইনফরমেশন দেওয়ার প্রয়োজন আমি কিন্তু দিয়েছি। ওকে, নেক্সট প্রমাণের মধ্যেও কিন্তু অনেক কিছু বলা হয়েছে, একটু তোমরা ভালো করে দেখে নাও। এই টপিকটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক ছিল। আমি এটা, অনেকেই বলেছিল এই টপিকটা করিয়ে রাখতে, আমি কিন্তু করিয়ে রাখছি। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, মনে পড়লো আমার, সেই অর্থে খেয়াল পড়ছিল না। এই যে স্যার, আপনি বায়োজেনিক, নিষ্ক্রিয় অঙ্গের এক পাশে মিনিট কিছু লিখেছেন? আর মানে না না কোনো কিছু এক্সাম্পল লেখাইনি, গুলোকে লিখেছেন? কিছু লিখি মুখে বলে গেছি, লিখিনি। এই দেখো, এই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বায়োজেনিক ল না, এই বায়োজেনিক আচ্ছা ল এর বাংলাটা আমার খেয়াল পড়ছিল না, লিখে নাও যে জীবজনী সূত্র। আমার খেয়াল পড়ছিল না, ওই জন্য লেখাইনি। জীবজনী সূত্র, ওকে, বাই হেকেলের সূত্র বলা হয়। অসুবিধা নেই, চল। তাহলে এই হলো আজকের আমার টপিক, আশা করি বুঝতে পেরেছো, সমস্যা হয়নি। যদি কোনো অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করে নেবে। ওকে, চল, আজকে তাহলে এতটাই।